হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। সে আমার প্রেম, লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব 10। দুপুর 2টো বাজে। আব্রাহাম ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে 3 তলায় যাচ্ছে। কারেন্ট না থাকায় লিফট বন্ধ। আর কয়েক পা এগুতেই মুখোমুখি হলো দুজন। আব্রাহাম দাঁড়িয়ে পড়লো সিঁড়ির মাঝে। ভুলে গেল তার ক্লাস আছে। রুদ্র আব্রাহাম দুজনের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের চোখে মুখে তীব্র অভিমানের ছাপ। আর রুদ্র, সে তো মিথ্যা ঘৃণার আড়াল করছে মুখশ্রী। রুদ্র আব্রাহামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মাথায় ধপ করে রাগ উঠে যায় আব্রাহামের। হাতে হাত বাড়িয়ে খামচে ধরে রুদ্রর কলার, আর এক হাতে ধাক্কা দিতে চেপে ধরে দেয়ালের সাথে। রাগে কপালের নীল রগ ভেসে উঠেছে। হঠাৎ হওয়া ঘটনায় রুদ্র অবিশ্বাস্য চোখে তাকায়। সে অবাক হয়েছে ভীষণ। আব্রাহাম রাগে ফিসফিসিয়ে বলে, কি হয়েছে তোর? 1.5টা বছর কি কম ছিল? এখন আবার সামনে এসে ইগনোর করছিস? কি দোষ ছিল আমার, বল? শেষের কথাটা আব্রাহাম ধমকে উঠে বলে। রুদ্রর চোখে ভাসে 1.5 বছর আগের সেই ভয়াবহ দিনের কথা, বিশ্বাসঘাতকতার কথা। সাথে সাথে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয় আব্রাহামকে। রাগে ফুঁসে ওঠে, বলে, ঠিক এই প্রশ্নটাই তো আমার করার কথা। কি দোষ করেছিলাম আমি? 1.5 বছর আগে সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে ধোঁকা দিয়েছিস। এখন নাটক করছিস আমার সামনে। ব্লাডি প্রতারক। কথাগুলো বলে রুদ্র এক মুহূর্ত অপেক্ষা করলো না, হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। আব্রাহাম এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল এসব রুদ্র? তার মাথায় কাজ করছে না। কিছু একটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মারাত্মক কিছু একটা নিয়ে। আব্রাহাম ভাবনার মাঝেই সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। বর্তমানে তার মেজাজ বিগড়ে আছে খুব। সে দ্রুত পায়ে ক্লাসে ঢুকতে একসাথে দাঁড়িয়ে পড়ে সবাই। আব্রাহাম কোনো দিক না তাকিয়ে বলে, অ্যাসাইনমেন্ট জমা দিন সবাই। কথাটা বজ্রপাতের মতোই পড়ল অদ্রনীল আর নিতুর মাথায়। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। অ্যাসাইনমেন্ট মানে? কিসের অ্যাসাইনমেন্ট? কবে, কখন, কোনক্ষণে উনি অ্যাসাইনমেন্ট দিলেন? আমি অবাক চোখে নিতুকে জিজ্ঞেস করলাম, বোন, তোর দুলাভাই এসব কি বলে? কিসের অ্যাসাইনমেন্ট বোন? আমি তো করিনি। আল্লাহ জানে কি শাস্তি দেবেন উনি। নিতু নাগের ডগায় চশমাটা ঠেলে দিয়ে বিজ্ঞদের মতো ভাবুক সরে বলল, দিয়েছিল আমরা ঘুরতে যাওয়ার আগের দিন। আমার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল ইয়ার। চিন্তা করিস না, এখন তো তুই জেনেই গিয়েছিস। তুই স্যারের বউ, মনে হয় না উনি আমাদের কোনো শাস্তি দিবেন। আফটার অল একটা সম্পর্ক আছে আমাদের সাথে। নিতুর কথা একটু স্বস্তি পেলাম। ঠিক তখনই ভেসে আসলো একটা রামধমক। কেঁপে উঠলাম তাতে। আব্রাহাম আবারও বললেন, কথা কানে যায়নি আপনাদের? কে কে অ্যাসাইনমেন্ট করেননি দাঁড়ান। ওনার এহেন ধমকে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়লো অদ্রি, নিতু আর নীল। বন্ধুদের দাঁড়াতে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। বেচারা অর্ণব, এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট করলো সে। এখন যে এটা জলাঞ্জলি দিতে হবে তা বুঝতে দেরি করলো না অর্ণব। আমাদের দাঁড়াতে দেখে উনি আমাদের চোখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। ওনার কথায় আমি কাঁদো কাঁদো ইনোসেন্ট ফেস বানিয়ে ঠোঁট উল্টে তাকালাম। তাতেও এই পাষাণ মানবের মন গলল না। উনি এখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। নীল আমতা আমতা করে বলল, ফারহান ব্রো,
স্যার, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আব্রাহাম তোয়াক্কা করলেন না সে কথার। তিনি রাগে দাঁতে দাঁত চেপে বলল, গেট লস্ট। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ওদের রেখেই হনহনিয়ে বেরিয়ে আসলাম। করব না এই লোকের ক্লাস, জানেই তো। বিয়েতে গিয়েছিলাম, তাই এমন করার কি আছে? অসহ্য। অদ্রির সাথে বেরিয়ে গেল নীল আর নিতু। বেচারা অর্ণব কি আর এখানে বসে থাকবে? না, অসম্ভব। এখানে থাকলে পরে যে তার ওপর দিয়ে সাইক্লোন বয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সেও ছুট লাগালো ওদের পিছু। তখনই ডেকে উঠল আব্রাহাম, অর্ণব তুমি কোথায় যাচ্ছ? অর্ণব ঘুরে দাঁড়িয়ে বলে, স্যার আমিও অ্যাসাইনমেন্ট করিনি। আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার হাতে একটু আগেও অ্যাসাইনমেন্টের পেপার ছিল। অর্ণব থতমত খেয়ে বলল, আসলে স্যার আমার অ্যাসাইনমেন্ট উড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আমি যাই স্যার। এই প্রথম বুঝি কেউ ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছে। আব্রাহাম হাতের ইশারায় চলে যেতে বলে আবারও ক্লাসে মনোযোগী হলো। দরজার বাইরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছি আমি। রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার। আমি শিওর এই লোক সকালের রাগ পুষে রেখে এখন আমার উপর ঝাড়লেন। তখনই নিতু পাশ থেকে হায় হায় করে কপাল চাপড়ে বলে উঠল, বিয়ে করার আর মানুষ পাসনি তুই। এই খাটাস স্যারটাকেই বিয়ে করতে হলো তোর। আমি তোর সম্পর্কে ওনার শালিকা হই, সেই হিসেবেও তো একটু মায়া দয়া দেখাতে পারতেন। অর্ণব পাশ থেকে তাচ্ছিল্যর সুরে বলল, নিজের ভাই আর বউকে ছাড় দিল না, আর তুই তো কোন দেশের আগাছা। নিতু অর্ণবের দিকে তেড়ে এসে বলল, খবরদার আমাকে আগাছা বলবি না। আমি চৌধুরী বাড়ির হবু বউ, উনি আমার হবু ভাসুর। সেই হিসেবে ওনার একটু হলেও আমাকে ছাড় দেওয়া উচিত ছিল। নীল পাশ থেকে একগাল হেসে বলল, হবুটা সরিয়ে ফেলার ব্যবস্থা করে ফেলি চলো, তখন দেখবে সব দিক থেকেই স্যার আর স্যার। তাছাড়া বিয়ের অভাবে আমি শুকিয়ে নিম পাতা হয়ে যাচ্ছি দেখো। আমি এবার বললাম, বড় বোনের সামনে বিয়ের কথা বলতে লজ্জা লাগে না তোর? ছ্যা, বেশরম হচ্ছে দিন দিন। নীল ভ্রু কুঁচকে বলল, আরে জানু, কে বোন? কার বোন? তুই তুই তো আমার ভাবি জান। ভাবিরাই তো দেবরদের ঘটকালি করে, আমাকে তোর ঘটক মনে হয়? একদম দাড়ি গোপলা ঘটক মশাই। আমি তেতে উঠে বললাম, নীলের বাচ্চা হয়নি, তুই ঘটকালি করলেই বাচ্চা কাচ্চা হয়ে যাবে প্রমিস। ওর কথা শুনে হেসে ফেলল সবাই। আমি দুদিকে মাথা নাড়ে আফসোস করে বললাম, এরা এক একটা নমুনা, কিছু বলে লাভ নেই, হতাশ। হ্যাঁ, জীবনটাই হতাশাগ্রস্ত পলিথিন হয়ে গেল। হ্যাঁ। আরহানকে নিজের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও সে রাতের দৃশ্যগুলো চোখে ভাসে। শাড়িকার লজ্জায় লাল হয়ে ওঠে নাকের ডগা। আর বেস্ট ফ্রেন্ডের মতো সে নাকি আরহানের প্রেমে পড়েছে কিনা জানি না, তবে সে আরহানকে এখন আর ভাই ভাই নজরে দেখতে পারছে না। আগে কি তবে ভাই ভাই নজরে দেখতো? কথাটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। এইসব কারণেই সে আরহানকে ইগনোর করেছে ইদানিং। শাকিরাকে বের হতে দেখে আরহান ছুটে এলো। শাকিরার হাত চেপে সামনে এসে বসিয়ে দিল গাড়িতে। শাকিরা বলল না কিছু, কী বা বলবে মেয়েটা? এই যে আরহান তার হাতে হাত ছুঁয়ে রেখেছে, তাতে এই বেচারির হার্টবিট বেড়ে গেছে। লজ্জা লজ্জা লাগছে কেমন। এসব অনুভূতির কারণে শাকিরা নিজের উপরেই বিরক্ত।
শাকিরা মাথা নিচু করে বসে আছে সেই কখন থেকে। আর আরহান রাগে ফুঁসছে সেই যে একসাথে বাসে করে গাজীপুর এলো, তারপর থেকে মেয়েটার সাথে ওর কোনো যোগাযোগ নেই। 200+ কল করা হয়ে গেছে, তাও মেয়েটা কল ধরেনি। প্রিয় নারীর থেকে প্রাপ্ত এহেন প্রত্যাখ্যান ছিন্ন ভিন্ন করেছে আরহানকে। তাই তো সইতে না পেরে সে এখানে এসেছে। আরহান হাই স্পিডে গাড়ি চালিয়ে কিছুটা দূরে জনমানবহীন একটা রাস্তার গিয়ে ব্রেক কষলো। হঠাৎ ব্রেক করায় শাকিরা ভুকুচকে তাকায়। আরহান টান দিয়ে নিজের সিট বেল্ট খুলে ফেলে। তারপর শাকিরার মুখের কাছে মুখ নিয়ে রাগী কণ্ঠে বলে, আমাকে ইগনোর করছিস তুই? সিরিয়াসলি? আমার এখন তোর ইগনোরেন্স সহ্য করতে হবে? সাহস বেড়ে গেছে নাকি আমাকে আর ভালো লাগছে না? তোর নাগর জুটিয়েছিস? স্পিক আপ ড্রেম। শেষের কথাটা বিষের মতোই লাগলো শাকিরার কাছে। আরহান সারার কোনো ছেলের সাথে সে ঝগড়াও করেনি কখনো। আর উনি কিনা তার চরিত্র নিয়ে কথা বলছে। সে রাগে ক্ষোভে কিছু না ভেবে বলে, বেশ করেছি, চুটিয়েছি, আরও 10টা নাগর চুটাবো, তাদের গলায় ঝুলে থাকবো, তাতে আপনার কি বলুন? তরতর করে রাগের মাত্রা বৃদ্ধি পায় আরহানের। রাগ সামলাতে সজোরে পাঞ্চ মারে গাড়িতে, হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সাথে সাথেই। আরহান সেই রক্তাক্ত হাতেই শাকিরার কোমর চেপে ধরে হিসিয়ে বলে, আমার সব কিছু, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আরহান শেখের। সব মানে সব। আমার জিনিসে অন্য কারো দৃষ্টিও আমি সহ্য করব না। খুন করে ফেলবো তোকে। আই প্রমিস জান, আই উইল কিল ইউ। হাতের রক্ত সবুজ জামাটাও ভিজে যাচ্ছে আরহানের। রক্তাক্ত হাতের দিকে তাকিয়েই ডুকরে কেঁদে উঠল শাকিরা। হাত বাড়িয়ে আরহানের পিঠ খামচে ধরে কাঁধে মুখ ডুবিয়ে অভিমানী কণ্ঠে বলে, আমার জীবনে কখনো কোনো ছেলেকে আসতে দিয়েছো তুমি? ছোট থেকে বড় হয়েছি তোমার সাথে ঝগড়া করে, মারামারি করে, তোমার আদরে আদরে। আমার জীবনে অন্য কারো আসার সময়টাও তো পাইনি আমি। তাও কিভাবে পারলে আমাকে এসব বলতে? কষ্ট হয় না আমার? আমাকে বোঝো না তুমি? একটুও বোঝো না? এমন আলিঙ্গনে আরহানের উত্তপ্ত লাভার ন্যায় জ্বলতে থাকা রাগটা এক নিমিষেই নিভে যায়। শাকিরাকে এতটা কাছে পেয়ে মনটা শান্ত হলো ক্ষণিকেই। ছোট শরীরটাকে দুহাতে আঁকড়ে ধরে শাকিরার গলায় মুখ ডুবিয়ে ঠোঁটের স্পর্শ আঁকতে আঁকতে বলে, তোর ইগনোরেন্স আমার সহ্য হয় না জান। আমাকে এভাবে আর কখনো অবহেলা করিস না বেবি। সত্যি বলছি, আমি শ্বাস আটকে মারা যাব। তোকে ছাড়া এক মুহূর্ত চলে না আমার। আই নিড ইউ বেডলি জান। শাকিরা 2 হাতে পিঠ খামচে ধরে চোখ বন্ধ করে আছে। আরহানের এমন ছোট ছোট গভীর স্পর্শ তার শরীরে অনুভূতির জোয়ার তুলছে যেন। শাকিরা আরহানকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, এটা রাস্তা আরহান ভাই। আরহান পাত্তা দিল না সেসবের। শাকিরার ঘাড়ে হাত ডুবিয়ে চোখে চোখ রেখে বলল, জান, তোকে একটা চুমু খাই। শাকিরা শুকনো ঢোক গিলল, প্রতি উত্তরে বলল, রাস্তায় কিভাবে? কেউ দেখে ফেলবে আরহান ভাই। আরহান শাকিরার গালে গাল শুষে বলে, কল মি আরহান। তোর আরহান, প্লিজ। তোর গোলাপ রাঙ্গা ঠোঁটে একটা প্লিজ। শাকিরা কি বলবে ভেবে পাচ্ছে না। এতটুকু তো বুঝেছে আরহান এই জন্য অন্য কিছু ফিল করে। তাই বলে কি আর নির্লজ্জের মতো বলা যায়, হ্যাঁ চুমু খাও? শাকিরাকে চুপ থাকতে দেখে আরহান জোরে একটা শ্বাস ফেলে শাকিরাকে ছেড়ে দেয়। সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। শাকিরার আগে গাল ফুলে ওঠে, এভাবে ছেড়ে দিল কেন?
সে কি না করেছিল? নীরবতা সম্মতির লক্ষণ। বোঝে না, আমাকে বলে গাধি। হ্যাঁ, নিজেই তো আরো বড় গাধা। আরহান শাকিরার দিকে তাকাচ্ছে না, নিজেকে সামলাতে ব্যস্ত সে। কিছুটা পথ যাওয়ার পর আরহান গাড়ি থামিয়ে দিল। জানালার কাচ তুলে দিয়ে শাকিরাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে বলে, তুই পাশে থাকলে নিজেকে সামলানো খুব কঠিন, খুব। তবে বড্ড বড় হবি জান। জলদি বড় হয়ে আমার হয়ে যা প্লিজ। শাকিরা আরহানের এক গালে হাত রেখে চোখ বন্ধ করে বলে, আমি এতটাও ছোট নই আরহান ভাই। আরহান আর এক মুহূর্ত দেরি করলো না। অধরের ঝড় শুরু হয় নির্বিঘ্নে। আকাশের সূর্যটা পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। রোদের তাপ অনেকটাই কমেছে এখন। অর্ণব ব্যস্ত ভঙ্গিতে এসে দাঁড়িয়েছে অবন্তিকার বাড়ির সামনে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই রাগে শক্ত হয়ে অর্ণবের চোয়াল। কিছুক্ষণ আগে কলিং বেল বাজায় অবন্তিকা ভেবেছিল অর্ণব এসেছে, তাই জলদি দরজাটা খুলতেই দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। তার পিসির ছেলে, এক নম্বরের লম্পট, বাবা মায়ের বিগড়ে যাওয়া সন্তান। সে মুখের পর দরজা বন্ধ করে দিতে চাইলে বাধা দেয় পিয়াস। হাত দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করে বিশ্রী হেসে বলে, আহা ময়না পাখি, দরজা লাগাচ্ছিস কেন? তোর পিয়াস ভাই তোকে অনেক আদর করবে আজ। অবন্তিকা মোটেও ভয় পেল না। এর আগে ওই ছেলের নাক ফাটিয়েছে সে। তবে এখন বাড়িতে মানুষ ছিল, কিন্তু আজ পুরো বাসা খালি। ভাবনার মাঝেই পিয়াস হাত বাড়িয়ে অবন্তিকার ওড়না ধরে টান দেয়। অবন্তিকা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দু হাতে ওড়না চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, ওড়না ছাড় নয়তো তোর হাত ভেঙে টুকরো টুকরো করব আমি। পিয়াস বিশ্রী হেসে বলে, তোর বাসা পুরো খালি, তুই কি করবি আমার? আজ মজা হবে ময়না পাখি। আপোষে রাজি হয়ে যা, জোর করে মজা পাই না আমি। অবন্তিকা হাত বাড়িয়ে থাপ্পড় দিতে চায়, ঠিক তখনই মাটিতে লুটিয়ে পড়ে পিয়াস। নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার। অবন্তিকার সামনে তাকাতেই দেখে অর্ণব রাগে কাঁপছে। পিয়াস উঠে দাঁড়াতে পাল্টা ঘুষি দেয় অর্ণবের মুখে। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে অর্ণবের। অর্ণব সেদিকে পাত্তা না দিয়ে পিয়াসের কলার খামচে ধরে অনবরত মারতে মারতে বলে, হাউ ডেয়ার ইউ ব্লাডি ব্রাস্টার্ড, ওকে টাচ করছিস তুই আমার জানকে, যাকে একটু স্পর্শ করতেও আমি হাজারবার ভাবি। তাকে নোংরা স্পর্শ করার সাহস কোথায় পাস তুই, ব্লাডি বিষ। শান্তশিষ্ট অর্ণবের এমন হিংস্র রূপ দেখে ভয়ে কেঁপে ওঠে অবন্তিকা। শেষ ছুটে গিয়ে দু হাতে জড়িয়ে ধর অর্ণবের আতঙ্কিত কণ্ঠে বলে, ছেড়ে দিন প্লিজ, মরে গেলে ফেসে যাবেন আপনি, প্লিজ ছাড়ুন। অবন্তিকার ভরাত্ম কণ্ঠ শুনে ছেড়ে দেয় অর্ণব। পিয়াস টলতে টলতে কোনো রকম যান বাঁচিয়ে পালায়। অর্ণব এক ঝটকায় সরিয়ে দেয় অবন্তিকাকে। এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে অবন্তিকার হাত টেনে রুমের মাঝে নিয়ে গিয়ে কোমর চেপে ধরে রাগী কণ্ঠে বলে, ওকে বাড়িতে কেন ঢুকতে দিয়েছিলে তুমি? আমি সব সময় না আসলে কি হতো ভাবতে পারছো তুমি? টেল মি। শেষের কথাটা ধমকের সুরে বলে, তাতে কেঁপে ওঠে অবন্তিকা। সে কাঁপা কাঁপা স্বরে বলে, আমি ভেবেছিলাম আপনি এসেছেন, তাই দরজা খুলেছিলাম। অর্ণব অবন্তিকাকে ভয় পেয়ে দেখে চোখ বুজে শ্বাস নিয়ে রাগ কমানোর চেষ্টা করে, তাতেও ব্যর্থ হচ্ছে সে। তার ছোট পাখিটাকে অন্য কেউ ছুঁয়েছে ভাবতেই শরীরে আগুন জ্বলছে তার। অর্ণবকে এতটা রাখতে দেখে অবন্তিকা দু হাতে জড়িয়ে ধরে অর্ণবের বুকে মাথা রেখে বলে, শান্ত হন প্লিজ, কিছু হয়নি তো, আমি ঠিক আছি।
অর্ণব অবন্তিকার মুখ দুহাতে ধরে চোখে চোখ রেখে বলে, সত্যি তো, কোথাও ব্যথা পাওনি তো? কোথায় ছুঁয়েছে? কোথাও না, শুধু ওড়না ধরে টান দিতে চেয়েছিল। সেকেন্ডের মাঝে অর্ণব টেনে নিয়ে ওড়নাটা ছুঁড়ে ফেলে দেয় অবন্তিকার গলা থেকে। তারপর অবন্তিকার কপালে ঠোঁট চেপে ধরে বলে, তোমার মন থেকে শুধু শুরু করে শরীরের প্রত্যেকটা লোমকূপ শুধু আমার, সেখানে অন্য কারো দৃষ্টিও সহ্য করব না আমি। তুমি পুরোটাই আমার, শুধু আমার। অবন্তিকা লজ্জায় লাল হয়ে আছে। মৃদু ধাক্কা দিয়ে অর্ণবকে সরিয়ে দেয়। তারপর আলমারি খুলে আরেকটা ওড়না গলায় জড়িয়ে নেয়। তা দেখে অর্ণব মাথা চুলকে হেসে বলে, টেবিলে বসো। অবন্তিকাও ভদ্র মেয়ের মতোই বই খুলে টেবিলে বসে। অর্ণব ম্যাথ বইটা বের করে কয়েকটা অঙ্ক দাগিয়ে বলে, 1 মাস পর টেস্ট পরীক্ষা, এখন আরো বেশি মনোযোগী হতে হবে। নতুন করে শেখার মতো কিছু নেই, এখন শুধু রিভাইজ দিবে। আর যেখানে সমস্যা হবে আমাকে বলবে, ওকে? কথা শেষ করে অবন্তিকার দিকে তাকিয়ে দেখে মেয়েটা এক ধ্যানে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অর্ণব অবন্তিকার মাথা কলম দিয়ে বাড়ি দিয়ে বলে, মনোযোগ কোথায়? কি ভাবছো তুমি? আমার পরীক্ষা শেষ হয়ে গেলে কি আর আপনার সাথে দেখা হবে না অর্ণব? অর্ণব খেয়াল করে মেয়েটার চোখে অশ্রু জল জল করছে। সে হাত বাড়িয়ে অবন্তিকার গাল ছুঁয়ে বলে, কে বলেছে দেখা হবে না? তুমি আমাদের কলেজে অ্যাডমিশন নিবে, সেই আমি ভার্সিটিতে আমি অনার্স কমপ্লিট করব। তাহলে রোজ দেখা হবে আমাদের। তারপর আমি গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো জব নিব, তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা করতে পারবে না পাখি? অবন্তিকা মুচকি হেসে বলে, পারবো তো। আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। দিন শেষে আমার আপনাকে চাই অর্ণব। অর্ণব মৃদু হাসে, তার হৃদয়ে সুখ সুখ অনুভব হয়। অর্ণব মুখটা আবারও গম্ভীর করে বলে, হয়েছে, পড়ায় মনোযোগ দাও। ভালো রেজাল্ট না হলে আমাদের কলেজে অ্যাডমিশন পাবে না তুমি। গোধূলি আকাশে রক্তিমা ছড়িয়েছে, সূর্য ডুবে গেছে একটু আগেই। আমি গোমরা মুখে দরজা আটকে বসে আছি আমার রুমে। ওনার সামনেও যাব না আজ। আমি উঠে গিয়ে আলমারির খুলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। শাওয়ার শেষে হাত বাড়িয়ে কাপড় খুঁজতে গিয়ে মনে পড়লো আমি তো কাপড় আনিনি। ধ্যাত, শরীর টাওয়াল পেঁচিয়ে রুমে গিয়ে আলমারি থেকে ড্রেস বের করে চেঞ্জ করে নিলাম। মাথায় টাওয়াল পেঁচিয়ে পেছনে ঘুরতেই দেখলাম আব্রাহাম আমার বারান্দার সামনে দরজায় দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি জোরে চেঁচিয়ে উঠে বললাম, এখানে কি করছেন আপনি? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার বউ হারিয়েছে, খুঁজে পাচ্ছি না কোথাও, দেখেছো তুমি? ওনার কথায় রাগের দাঁতে দাঁত চেপে বললাম, একটা মেয়ের বেডরুমে পারমিশন ছাড়া ঢুকে পড়া কোন ধরনের মেসার্স? কোন মেয়ে তুমি? আমি তো আমার বউয়ের রুমে ঢুকেছি। আফটার অল আমি এই রুমেই থাকবো আজ থেকে। আপনার সাথে থাকবো না আমি। যান, বেরিয়ে যান। উনি এবার এগিয়ে আসলেন আমার দিকে, টান দিয়ে আমার মাথার টাওয়ালটা খুলে ছুঁড়ে মারলেন সেটা। তারপর আমার কোমর জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বললেন, তোমাকে কে থাকতে বলেছে? আমার বউ থাকবে এখানে। তো আমি কি আপনার বউ নই? আমাকে কি পাশের বাড়ির মহিলা মনে হচ্ছে? উনি আমার গালে ঠোঁট ছুঁয়ে বললেন, তোমাকে রসগোল্লার মতন লাগছে, ইয়াম্মি ইয়াম্মি। আমি ওনার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, ঢং দেখাতে আসবেন না, সরুন।
সকালের কথা ভুলিনি আমি। ছাড়ুন আমাকে। পরক্ষণে কিছু একটা মনে করতেই শুকনো ঢোক গিলে বললাম, আপনি এখানে কখন এসেছেন? উনি মিটিমিটি হেসে বললেন, মিসেস শেখ, তোয়ালে পেঁচিয়ে থাকলে তোমাকে দারুণ লাগে। আর উদার টুথ ড্রেছে ইউ। আমি লজ্জায় দু হাতে ওনার মুখ চেপে ধরে বললাম, চুপ করুন, নির্লজ্জ লোক। রাত বাজে 7টা। 10 তলা একটা ভবনের 6 তলায় একটা রুম। এলোমেলো বিছানায় শুয়ে আছে একটা নারী দেহ, যার পৃষ্ঠদেশ সম্পূর্ণ উন্মুক্ত। রুমটা সম্পূর্ণ আধারে ঢাকা। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলেন একজন 50 অর্ধ ব্যক্তি। বেডে শুয়ে থাকা মেয়েটাকে দেখেই তার আগে চোয়াল শক্ত হলো। সে এগিয়ে গিয়ে এক ঝটকায় বেড থেকে নামিয়ে দিয়ে বলে, এই বেশ্যা, তুই এখানে এখানে শুয়ে আছিস কেন? কোন সাহসে? বের হ, তোর টাকা টেবিলেই রাখা আছে, বিদায় হ। অর্ধনগ্ন মেয়েটা ঘুম থেকে এভাবে তোলায় বিরক্ত চোখে চাইলো। পাশ থেকে কাপড় তুলে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সে বিরক্ত ভঙ্গিতে বলল, নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে শুয়ে পড়তে বাধে না আর এখন আমাকে বেশ্যা বলে? তুই তো নিজে বেশ্যাদের থেকেও নীচ। মেয়েটা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর সেই ব্যক্তিটি কল করলেন কাউকে। বললেন, রফিক, তুমি ইফাতকে সাথে নিয়ে যাও, আজ যে করেই হোক ওই মেয়েকে আমার চাই। ওকেই উপহার হিসেবে মিস্টার ক্লাইভের কাছে পাঠাবো। ওনার তো শ্যামবর্ণের মেয়ে পছন্দ। কথাটা বলেই কল কেটে দিলেন উনি। অপর পাশে রফিক পড়ল মহা চিন্তায়। আজ প্রায় 2 দিন যাবৎ ইফাতের কোনো খোঁজ নেই। এমনটা অবশ্য মাঝে মাঝেই হয়, কিন্তু ছেলেটা অনেক পাকা খেলোয়াড়। ভেতরের মাফিয়া ওয়ার্ল্ডের যত খবর আছে ওই এনে দেয় তাদের। ইফাতকে ছাড়া এত বড় একটা কাজ করতে তার ভয় ভয় লাগছে। পরক্ষণে আবার নিজেকে সাহস জুগিয়ে বলে, একটা মেয়েই তো, তুলে আনা কোনো ব্যাপারই না। আমি বিছানায় এক পাশে বসে রাগে ফুঁসছি। এই লোকটা সব সময় এমন করে। ওনার ইচ্ছে হলে কাছে আসবে, ইচ্ছে হলে রাখবে, মারবে, আদর করবে। মাঝে মাঝে এমন করে যেন আমি তার বউ না, পাশের বাড়ির কুটনি আন্টি। রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার। বাঁ হাতে চোখের পানি মুছে আর চোখে তাকিয়ে দেখলাম উনি এখানে ফোনের ভেতরেই ডুবে আছেন। কি এত দেখেন ওই ফোনের মাঝে? এত মনোযোগ দিয়ে তো কখনো আমাকেও দেখেন না। ধূর, থাকবই না আমি। ঠাস করে বেড থেকে উঠে দাঁড়ালাম। দরজার কাছে যেতেই পেছন থেকে ভেসে আসলো একটা গম্ভীর কণ্ঠস্বর, কোথায় যাচ্ছ? আমি আবারও দরজার দিকে হাত বাড়িয়ে বললাম, মরতে। উদ্রির কথায় আব্রাহাম বুকে চিনচিন ব্যথার আভাস পেল। রাগের জোয়াল শক্ত হলো। হঠাৎ হাতে টান পড়ায় আমি দাঁড়িয়ে গেলাম। কাঁধে ওনার গরম নিঃশ্বাস পড়ছে। হঠাৎ করেই কাঁধে তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো আমার। চোখের কোণে অশ্রু জমলো। বুঝতে বাকি রইল না, উনি আবারও কামড় দিয়েছেন। উনি আমার কোমর খামচে ধরে রাগে হিসিয়ে বললেন, মরার এত শখ? আসো, আমি নিজ হাতে মারবো তোমায়। মাথা মোটা একটা। আর কখনো যদি এসব ফালতু কথা তোমার মুখে শুনেছি, আমি নিজে গলা টিপে মেরে ফেলবো। তোমাকে ছাড়া আমি ঠিক কতটা অসহায় তা বলে বোঝানো সম্ভব না। 1.5 বছর আমি ধুকে ধুকে মরছি তোমাকে ছাড়া। একটা দিনও আমি ভালো থাকতে পারিনি। তুমি যখন হাসপাতালের বেডে শুয়েছিলে, আমার ইচ্ছে করতো পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও তোমাকে সুস্থ করে দেই।
তোমাকে ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। তুমি ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা ভাবতেও কষ্ট হয় বউ। কাঁধে আর কোমরের তীব্র যন্ত্রণা, দাঁতে দাঁত চেপে সহ্য করলাম আমি। উনি যে এতটা কষ্ট পাবেন আমি ভাবতেও পারিনি। হঠাৎ উনি আমাকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেলেন। আমি অবাক হলাম ভীষণ। রাগটা কার দেখানোর কথা, কার আর দেখাচ্ছে কে? আমি দু হাতের চোখের অশ্রু মুছতে গিয়েও মুছলাম না। এটা কাজে লাগবে ওনার রাগ ভাঙাতে। আমি তো আর তার মতো পাষাণ নই। আমার কথায় উনি কষ্ট পেয়েছেন, কষ্ট লাগবে তো আমাকেই করতে হবে। ভয়ে ভয়ে পা বাড়ালাম ব্যালকনিতে। ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহাম। তার বুকের ভেতরের অসহ্য যন্ত্রণাটা কিছুতেই কমছে না। চোখে ভাসছে অদ্রির রক্তাক্ত দেহটা। হাসপাতালের বেডে শুয়ে থাকা নিষ্প্রাণ মুখশ্রীটা। মেয়েটা যে কবে এতটা আপন হলো আব্রাহামের নিজেও জানে না। ভাবনার মাঝেই কানে বাজলো নুপুরের রিনিঝিনি শব্দ। অদ্রি যেদিকে আসছে তা বুঝতে পারলো আব্রাহাম। একটু পরেই দুটো নরম তুলে হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। ফলে আব্রাহামের বুকের ভেতরের যন্ত্রণাটাও কমলো। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, সরি, আর কখনো এসব বলবো না, প্রমিস। আপনি প্লিজ আমার সাথে রাগ করে থাকবেন না, কষ্ট হয় আমার। অদ্রির কথা শুনে নিজের পেটের ওপর থেকে অদ্রির হাত দুটো সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। মেয়েটার চোখের পানি দেখে তার নিজের ওপর রাগ হলো। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অদ্রির চোখের পানি মুছে দিয়ে বলল, খুব ব্যথা দিয়েছি বউজান, সরি। ওনার এমন আহ্লাদে আবারও কান্না পেল আমার। অথচ আমি এখন একটু কাঁদতে চাই না। আমি পানিতে টইটুম্বুর করা চোখে তাকিয়ে বললাম, আপনি সব সময় আমাকে মারেন, ব্যথা পাই আমি, প্রমিস করুন আর মারবেন না। অদ্রির কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো আব্রাহাম। দুহাতে অদ্রির কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি এতটা নরম তুলে যে আমার কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে, তাই নিজেকে আটকাতে না পেরে মাঝে মধ্যে কামড়ে দেই। ওনার এমন অদ্ভুত কথায় আমি ভড়কে গিয়ে বললাম, তাই বলে আপনি এভাবে কামড়াবেন আমায়? উনি আমার গলায় মুখ গুজে ঠোঁটের স্পর্শ রেখে বললেন, 100 বার কামড়াবো। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছে করব, তুমি বলার কে? আজব, আমার শরীর আমি বলবো না, তোমার শরীরটাও আমার। ওনার স্পর্শগুলো গভীর হতেই আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো। তাই ওনাকে ধাক্কা দিয়ে বললাম, সরুন তো। উনি আমাকে ছেড়ে ভুরু কুঁচকে বললেন, এখনো সুস্থ হওনি, 1 সপ্তাহ তো হয়ে গেছে। ওনার কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি। এই লোক এত ঠোঁট কাটা কেন? মুখে কিছুই আটকায় না। আমি ওনাকে আবারও ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, শপিংয়ে যাব। তা ভুলে গেছেন? আব্রাহাম অদ্রির নাকে নাক ঘষে বলল, মুড নেই যাওয়ার, আজ যাব না। আমি মৃদু কেঁপে উঠলাম এমন স্পর্শে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, কেন যাব না? আব্রাহাম ঘোর লাগা কণ্ঠে বলল, কতদিন তোমাকে কাছে পাই না জান। তো আমি কি এখন দূরে আছি? উনি আমার ঠোঁটের কোণে ঠোঁট ছুঁয়ে বললেন, আরো কাছে চাই। 1.5 বছরের উপসী আমি, কতগুলো রাত এভাবে ভাবতে পারছো, তাই আজ ছাড় পাবে না তুমি। আমি ভয়ে শুকনো ঢোক গিলে বললাম, দেখুন নিচে হয়তো সবাই কথাটা শেষ করার আগেই উনি আমার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলল, আর একটা কথাও না। উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। দুহাতে খামচে ধরলাম ওনার কাঁধ।
পায়ের পাতা শিরশির করছে আমার। ওনার হাতের বেতাল স্পর্শে আমার বেহাল দশা। ঠোঁটে ঠোঁট রেখেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি দুহাতে ওনার গলা জড়িয়ে ধরে তার স্পর্শে সায় দিলাম। আমাকে কোলে নিয়ে তিনি বেডে শুয়ে দিয়ে ঠোঁট ছেড়ে ওড়নাটা খুলে ছুঁড়ে মারলেন। তারপর গলায় মুখ ডুবিয়ে দিলেন। দুহাতে ওনার চুল খামচে ধরে থরথর করে কাঁপছি আমি। এমন সময় হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দে চমকে উঠলাম আমি। দুহাতে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলাম, তাও লাভ হলো না। তখনই ভেসে আসলো মামনির ডাক। আমি ভয়ে দিশেহারা হয়ে ওনাকে জোরে ধাক্কা দিতেই উনি মুখ তুলে বিরক্ত কণ্ঠে বললেন, এমন করছো কেন? আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, মামনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ছাড়ুন। উনি আমার ঠোঁটে আলতো স্পর্শ করে নেশাক্ত কণ্ঠে বললেন, ডাকুক, এক সময় বিরক্ত হয়ে জ্বলে যাবে। আমি ওনার কথায় চোখ বড় বড় করে বললাম, সরুন, নির্লজ্জ লোক, মামনি কি ভাববে? উনি বিরক্ত ভঙ্গিতে আমাকে ছেড়ে দিয়ে বললেন, পরে এর শাস্তি পাবে। আমি ওনার কথাকে তোয়াক্কা না করে মেঝে থেকে ওড়না নিয়ে ঠোঁট মুছে দরজা খুলে দিয়ে বললাম, মামনি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই লেট হলো, তুমি যাও, আমি আসছি। রুমের ভেতর আব্রাহামকে দেখে নীলিমা শেখ নিজেও বিবৃত বোধ করলেন, তাই বললেন, আচ্ছা জলদি আয়, আমরা নিচে অপেক্ষা করছি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার জন্য কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো, এখন চলুন। উনি আমার কথায় ঠোঁট কামড়ে হাসলেন। তারপর আয়নার সামনে গিয়ে বললেন, বোরখা পরো জলদি। তারপর দুজনে একসাথে রেডি হয়ে বেরিয়ে গেলাম। নিচে নামতেই নীলের কণ্ঠ শুনতে পেলাম, নীল, আমি যাব না তোমাদের সাথে, এত এত শপিং ব্যাগ ওঠাতে ভালো লাগে না আমার। ওর কথা শুনে শাকিরা বলল, ও তাহলে তুই বাড়িতেই থাক, আমি আরও নিতু ভাবিকে আসতে বলেছিলাম, থাক, সমস্যা নেই, তোর যেতে হবে না ভাইয়া। কথাটা একদম নীলের দুর্বল জায়গায় আঘাত করলো। সে মেকি হেসে বলল, ধুর, কে বলেছে আমি যাব না, আমি তো মজা করছিলাম, চল চল, দেরি হয়ে যাচ্ছে। বলেই নীল সবার আগে বেরিয়ে পড়ল। ওর এমন অবস্থা দেখে আমি ফিক করে হেসে ফেললাম। একে একে সবাই বেরিয়ে যেতে আব্রাহাম আমার গাল আলতো করে চুমুকে বললেন, বাইরে গিয়ে একদম হাসবে না, আমি চাই না আমার বউয়ের এত সুন্দর হাসি দেখে কেউ মুগ্ধ হোক। ওনার কথায় আমি লাজুক হেসে ওনার হাত জড়িয়ে ধরে বললাম, চলুন তো। একে একে সবাই গাড়িতে উঠে বসলাম। আমি আর আব্রাহাম বসেছি পেছনের সিটে। মামনি সব সময়ের মতোই আলাদা গাড়িতেই যান, তার নাকি আমাদের চেঁচামেচিতে মাথা ব্যথা করে। ড্রাইভিং সিটে বসেছি নীল, তার পাশে শাকিরা। মেয়েটা আজকে একটু বেশি হাসি খুশি, নিজ থেকে অত্রির সাথে কথা বলছে কিছুক্ষণ। নতুন নতুন প্রেমে পড়লে এমন কিশোরীরা কত কি করে। আমি জানলার বাইরে তাকিয়ে ব্যস্ত শহরটা দেখছি। এমন সময় কোমরে ওনার হাতের বিচরণ অনুভব করতেই চমকে তাকালাম আমি। ওনার স্পর্শ মনোযোগ ফোনের মাঝে। ওনাকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুতে তার খেয়াল নেই। মাঝে মাঝে ওনার এত অ্যাটিটিউড দেখে অবাক হই আমি। ভাবের গোডাউন একটা, আমেরিকায় বড় হয়েছে, নির্লজ্জ তো হবেই, কি আর করার, সব কপাল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বাইরে তাকালাম। ওনাকে কিছু বলেও লাভ হবে না জানি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অর্ণব অবন্তিকার বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বাড়িতে মেয়েটা একা। বিকেলে পড়িয়ে চলে যাওয়ার পর এক মুহূর্ত শান্তি পাচ্ছিল না সে। তার বারবার মনে হচ্ছিল
মেয়েটা একা একা আছে, যদি কিছু হয়ে যায়। কিছুক্ষণ আগে কল দিয়েছিল, তখন ফোন বন্ধ পেয়ে তার চিন্তাগুলো ভয় পরিণত হয়েছে। তাই আর কিছু না ভেবেই অবন্তিকার বাড়ির সামনে চলে এসেছে। গেট পেরিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাল অর্ণব। ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল অবন্তিকা, হাতে পপকর্ন। দা ভাইয়ের আসার কথা রাত 10টায়, অফিসে কিছু কাজ আটকে পড়েছে আজ। হঠাৎ করে কলিং বেল বাজায়, চিন্তিত হলো সে। পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে দরজা খুলে বলল, দা ভাই এত জলদি চলে এসে পড়েছিস? সামনে তাকিয়ে বৃষ্টিতে হালকা ভিজে যাওয়া অর্ণবকে দেখে চমকে গেল সে। তড়িঘড়ি করে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আপনি এখন এত ভিজেছেন কিভাবে? জ্বর চলে আসবে তো, ভেতরে আসুন জলদি। অর্ণব রাগী কণ্ঠে বলল, ফোন কোথায় তোমার? অবন্তিকা ভয়ে শুকনো ঢোক গিলল, তারপর হাত থেকে অর্ণবকে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে বলল, আপনি আগে বসুন তো, মাথা ভিজে গেছে, জ্বর চলে আসবে। অর্ণব ধমকে উঠে বলল, কতটা টেনশনে ছিলাম জানো? পুরো একা একটা বাড়িতে তুমি, কখন কি হয়ে যায়, তার উপর ফোনটাও বন্ধ, ভয় পাচ্ছিলাম আমি। অবন্তিকা ধমকে কিছুটা কেঁপে উঠে বলল, সরি তো, ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে তাই চার্জে দিয়েছি। আপনি প্লিজ সোফায় বসুন। অর্ণব থমথমে মুখে গিয়ে বসলো সোফায়। অবন্তিকা চলে যেতে নিলে অর্ণব তার হাত ধরে আটকায়। অবন্তিকা ফিরে তাকাতেই বলে, কোথায় যাচ্ছ? তোয়ালে আনতে চাচ্ছিলাম। অর্ণব হাত টেনে পাশে বসিয়ে দিয়ে বলল, লাগবে না। অবন্তিকা ভ্রু কুঁচকে তাকালেন অবন্তিকার ওড়নার এক প্রান্ত টেনে নিজের মাথায় রেখে বলল, মুছে দাও। অবন্তিকা ঠোঁটিলিয়ে হাসলো, হাত বাড়িয়ে মুছে দিল বৃষ্টি ফোঁটাগুলোকে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অবন্তিকার দিকে। হাতা কাটা টি শার্ট আর প্লাজোতেই প্রথম দেখলো সে অবন্তিকাকে। এত সাধারণের মাঝেও তার চোখে অবন্তিকাকে অসাধারণ লাগছে। অবন্তিকা কাজ শেষে অর্ণবের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, বসুন আমি চা নিয়ে আসি। অবন্তিকা কিচেনে গিয়ে পানি বসালো চুলোয়, তারপর চায়ের পাতা দিতেই দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরে তার পেট, গলায় মুখ গুজে দিতেই কেঁপে উঠল অবন্তিকা। কাপা স্বরে বলল, কি করছেন এসব? অর্ণব গলায় ঠোঁট চেপে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে বউ বউ লাগছে অবন্তিকা, ছাড়ুন। কেন? কেমন যেন লাগছে আমার। অর্ণব অবন্তিকার কোমর পেঁচিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। অবন্তিকার গালে নাক ঘষে বলল, কেমন লাগছে বেবি? অবন্তিকা লাজুক হেসে বলল, কিছু না, ছাড়ুন তো, পানি গরম হয়ে গেছে। অর্ণব ভদ্র ছেলের মতোই ছেড়ে দিল। অবন্তিকা চা বানিয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের সোফায় বসলো। অর্ণব এগিয়ে অবন্তিকার গা ঘেঁষে বসলো। কাজ জড়িয়ে ধরতেই অবন্তিকা অর্ণবের বুকে মাথা রেখে দুজনে নানান গল্পে মেতে উঠল। অদ্রিদের গাড়িটা এসে থামলো শপিং মলের সামনে। শাকিরা নামতেই দেখলো আরহান আর নিতু একসাথে দাঁড়িয়ে গল্প করছে। আরহানের হোস্টেলটা নিতুর বাড়ির দিকে, তাই শাকিরা আরহানকেই বলেছিল নিতুকে নিয়ে আসতে। নীল আর নিতুর বিষয়ে মিসেস নীলিমা নিতুর বাবা মায়ের সাথে কথা বলেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন নীল অনার্সটা শেষ করলেই বউ ঘরে তুলবেন। আরহানের সাথে চোখাচোখি হতেই শাকিরা লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে ঠোঁট কামড়ে হাসলো আরহান। আরহান এগিয়ে আসলো, শাকিরার হাত ধরে নিয়ে গেল শপিং মলে। আরহান হাত ধরায় শাকিরার এই প্রথম অন্যরকম একটা অনুভূতি হলো। এর আগে মানুষটা কতবার তার হাত ধরেছে, এমন তো কখনো লাগেনি। আরহান শাকিরাকে নিয়ে প্রথমেই ঢুকলো একটা কসমেটিক্সের দোকানে। সেখান থেকে বেছে বেছে মুঠো নীল কাচের চুড়ি কিনলো। শাকিরা
তখনও নিশ্চুপ, বলল না কিছুই। বলার মতো কিছু খুঁজেই পাচ্ছে না সে। অস্বস্তি লাগছে হঠাৎ। শাকিরার হাত ধরে আরহান লিফটে উঠল। একে একে সবাই শপিং মলে ঢুকে পড়ছে। আব্রাহামের একটা কল আসায় সে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই অদ্রির পাশ ঘেঁষে থামে একটা গাড়ি। গাড়িতে থেকে দুটো ছেলে এসে অদ্রির মুখে রুমাল চেপে ধরলো। ফলে চোখ বন্ধ হয়ে যায় অদ্রির। গাড়িতে উঠে নিয়ে চলে গেল। কথা বলতে বলতেই হঠাৎ অদ্রির কথা খেয়াল হতেই আব্রাহাম পিছনের দিকে ফিরে তাকালো। আশেপাশে কোথাও অদ্রি নেই। তা দেখে আব্রাহামের ভয়ে বুক কেঁপে উঠল। দৌড়ে গেল শপিং মলের ভিতরে। ম্যানেজারকে বলতেই শ্রবন্তিকার সাথে আব্রাহামকে সিসিটিভি ফুটেজ দেখালো। অদ্রিকে এভাবে কিডন্যাপ করতে দেখে রাগে চোয়াল শক্ত হলো তার। আব্রাহামকে মেসেজ দিয়ে বেরিয়ে পড়লো শপিং মল থেকে। অদ্রি অবচেতন হয়ে পড়ে আছে একটা গোডাউনের মেঝেতে। তার পাশে দাঁড়িয়ে আছে রফিক। রফিক বসকে সুসংবাদ দিতে নেটওয়ার্ক প্রবলেমসের জন্য গোডাউন থেকে বেরিয়ে একটু দূরে যায়। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, জঙ্গলের মাঝে। রফিক বেরিয়ে যেতেই কেউ একজন প্রবেশ করলো গোডাউনে। অদ্রিকে কোলে নিয়ে দ্রুত নিজের গাড়িতে উঠে বসলো। অদ্রির দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো সে। বিড়বিড় করে বলল, দ্য গেম ইজ অন আব্রাহাম। আর কত সুখে থাকবে আমাকে কষ্ট দিয়ে। শপিং মলের ছাদে দাঁড়িয়ে আছে শাকিরা। তার হাতে আরহানের কিনে দেওয়া চুড়িগুলো শোভা পাচ্ছে। আরহান নিজ হাতে পরিয়ে দিয়েছে একটু আগেই। আশেপাশে একটা মানুষও নেই। শাকিরা সেই তখন থেকেই চুপ করে আছে। তা দেখে আরহানের একটুও ভালো লাগছে না। আরহান শাকিরার হাত ধরে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলে, তুই কি আমার সাথে রাগ করেছিস? শাকিরা ভুকুচকে বলল, কেন রাগ করব? আরহান মাথা চুলকে বলল, দুপুরে যে কিস করলাম তার জন্য। শাকিরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে। দুপুরের সেই মুহূর্তটা চোখে ভাসতেই পায়ের পাতা শিরশির করে উঠল তার। লজ্জা ঢাকতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল না। আরহান ভুকুচকে বলল, এই তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? এমনি এমনি কেন তাকাবি না? তুই রেগে আছিস তাই তো। বুঝেছি আমি। এই জন্যই পিচ্চি মেয়েদের প্রেমে পড়তে নেই। ঠোঁটে একটু কিস করতে করেছি, তাতে এমন ফুলে ঢোল হয়ে আছিস যেন তোকে আমি প্রেগনেন্ট বানিয়ে দিয়ে। আরহানের এমন লাগাম ছাড়া কথায় শাকিরা চেঁচিয়ে উঠল। বলল, তোমার বেহায়াপনা বন্ধ করো। উফ, লজ্জা পাচ্ছি আমি। একটুও বোঝো না। শাকিরার কথায় ভ্যাবাচাকা খেলো আরহান। এর আগে সে কখনো শাকিরাকে লজ্জা টজ্জা পেতে দেখেনি। দেখেছে শুধু রাগ করতে। তাই তো ধরতে পারেনি বিষয়টা। শাকিরা তাকে লজ্জা পাচ্ছে ভাবতেই অন্যরকম একটা অনুভূতি হলো আরহানের। মেয়েরা তো আর জারতার ছোঁয়ায় লজ্জা পায় না। শুধু নিজের মনের মানুষের একটু ছোঁয়া পেলেই তারা লজ্জায় নেতিয়ে যায়। তবে কি সে শাকিরার মনের মানুষ? আরহান ঠোঁট কামড়ে হাসলো। হাত বাড়িয়ে শাকিরার কোমর টেনে মিশিয়ে নিল নিজের সাথে। শাকিরার নাকে আলতো করে কামড় দিয়ে বলে, আমার ছোট গাধীটা তবে এবার বড় হয়ে গেল। সে এখন লজ্জাও পাচ্ছে। বা বিয়ের বয়স হয়ে গেছে তাই না? আচমকা নাকে কামড় দেওয়ায় ব্যথায় মুখ কুঁচকে যায় শাকিরার। হাতে নাকে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আবারও তুমি আমার নাকের পেছনে পড়েছ। আমার নাকের সাথে তোমার কিসের এত শত্রুতা? বলেই শাকিরা রাগে কামড়ে দিল আরহানের কাঁধে। ব্যথায় মৃদু চিৎকার করে উঠল আরহান। সে শাকিরাকে ধমকে বলে ওঠে,
সাতক্ষীরার বাচ্চা, এত জোরে কামড়িয়েছিস কেন? আমি কি তোকে এত জোরে কামড়েছিলাম? সাকিরা চোখে চোখ রেখে রাগী গলায় বলে, একদম ঠিক করেছি। তুমি কেন কামড়াবে আমায়? সরকারি সম্পত্তি পেয়েছো, যে মন চাইলেই যা খুশি করবে। আরহান রাগে হবে সাকিরা ঠোঁটে জোরে কামড়ে দিয়ে বলল, তুই আমার ব্যক্তিগত সম্পত্তি, তোকে কামড়ে খেয়ে ফেলবো আমি। কি করবি তুই? সাকিরাও রাগে গজ গজ করতে করতে কামড় বসালো আরহানের ঠোঁটে। মানুষ নতুন নতুন প্রেম করলে রোমান্স করে, কুল পায় না, আর এরা কামড়া কামড়ি করছে। ছি ছি, কিয়া কিয়া দেখনা পারতা হে, আচ্ছা হুয়া মে আন্ধা হে। কামড় দিয়ে সাকিরা ঠোঁট সরিয়ে নিতে চাইলেই আরহান আঁকড়ে ধরে, গোলাপ রাঙা ঠোঁট জোড়া। তাতে চমকে যায় সাকিরা, আরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো। তখনই আরহান এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাকিরার কোমর, আর অন্য হাত ডুবিয়ে দেয় সাকিরার চুলের ভাঁজে। সাকিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুধু। এমন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকায় আরহান ঠোঁট ছেড়ে বিরক্ত চোখে তাকিয়ে বলল, রেসপন্স কর দুপুরের মতো, এভাবে আমি ফিল পাচ্ছি না। কথাটা বলেই সে আবার অধর ডুবালো। সাকিরা তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকায় কোমরে হাতের চাপ প্রয়োগ করল আরহান। মৃদু ব্যথায় হুঁশ ফিরল সাকিরার। দুহাতে আরহানের কাঁধ খামচে ধরে চোখ বন্ধ করে নিল। তালে তাল মিলিয়ে চলল স্পর্শের লেনদেন। হঠাৎ ফোন বেজে উঠতেই বিরক্ত হলো আরহান, বাধ্য হয়ে ছেড়ে দিল সাকিরাকে। ফোন রিসিভ করে কানে ধরতেই ভেসে আসলো হৃদয় কাঁপানো ধমক। সাকিরা মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছিল। হঠাৎ এমন ধমক শুনে সে লাফিয়ে উঠল। ফোনের অপর পাশ থেকে আব্রাহাম বলছে, ফোন ধরতে এত সময় লাগে কেন স্টুপিড? একটা গাড়ির নাম্বার দিচ্ছি, জলদি ওটার লোকেশন বের করে আমাকে জানা। আরহান বুঝলো সিরিয়াস কিছু হয়েছে, তাই সে চিন্তিত হয়ে বলল, আচ্ছা আমি দিচ্ছি এখনই। কিন্তু কি হয়েছে ফারহান ভাই? অদ্রির কিডন্যাপিং হয়েছে। হোয়াট? একসাথে চেঁচিয়ে উঠল সাকিরা আর আরহান। আব্রাহাম ফোন কেটে দিয়েছে ততক্ষণে। আরহান জলদি তাদের গ্যাং মেম্বারের কাছেও খবরটা পৌঁছে দিয়ে ছুটে চলল লিফটের দিকে। জলদি নিচে নেমে নিজের গাড়িতে উঠে বসতেই সাকিরা বসলো তার পাশের সিটে। আরহান তো খেয়াল করে বসলো সাকিরা নাম। সাকিরা বলল, জলদি গাড়ি স্টার্ট করো, এখন তর্ক করার সময় না। আরহানও আর কিছু বলল না। সাকিরাকে প্রোটেক্ট করার জন্য সে একাই যথেষ্ট। এরই মাঝে তার ফোনে লোকেশন আসলো। তা দেখে আরহান আব্রাহামকে সেন্ড করে গাড়ি স্টার্ট দিল। আব্রাহামের অবস্থা নাজেহাল, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ইন করা শার্টটাও কোচকে ঘামে ভিজে গেছে। রাস্তার এদিকে ওদিকে তাকিয়ে সে ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছে। স্পিডোমিটারের 100 ছাড়িয়েছে অনেকক্ষণ আগেই। সে বিড়বিড় করছে, বেবি আই এম কামিং, ডোন্ট প্যানিক, ওকে? তোমার কিছু হতে দেব না আমি, প্রমিস বেবি। প্লিজ ভয় পেয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করো না প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না জান। এর মধ্যেই ফোনে মেসেজ আসে, আরহান লোকেশন সেন্ড করেছে। লোকেশনটা সালনার দিকে। ওখানে অনেকটা জঙ্গলের মতো পরিবেশ। আব্রাহাম গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। মিনিট 10 মাঝেই পৌঁছে গেল সেখানে। ছোটখাটো একটা গোডাউনের মতন জায়গাটা, চারপাশে গাছপালা। আব্রাহাম গাড়ি থেকে নামতেই পাশে আর একটা গাড়ি এসে থামলো।
সেখান থেকে নেমে দাঁড়ালো আরহান। দুজনেই একসাথে শার্টের পেছনে কোমরে গুজে রাখা রাইফেলটা বেড়ে হাতে নিয়ে ঢুকলো গোডাউনের ভেতরে। শাকিরা গাড়ি লক করে বসে আছে ভেতরে। আরহান তাকে নামতে মানা করেছে। আরহানের হাতে রাইফেলটা দেখে সে চমকে উঠল ভীষণ। ভয়ে শুকনো ঢোক গিলল। বুঝতে পারলো এখানে মারাত্মক কিছু হতে চলেছে। গোডাউনের ভেতরে প্রবেশ করতেই আব্রাহাম শুট করলো একে একে সবাইকে। সবারই একদম মাথার ঠিক মাঝখানে শুট করেছে। একটা 15 বছরের ছেলে দাঁড়িয়ে আছে শুধু। ভয়ে কাঁপছে সে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা নতুন এসবে। আব্রাহাম এগিয়ে গেল তার কাছে। রাইফেলটা দেখিয়ে বলল, ওদ্রি কোথায় বলে দাও, কথা দিচ্ছি তোমাকে কিচ্ছু করব না। ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, আফুরারে একটা ভাইজান কোলে তুইলা নিয়ে গেছে গা, আমি লুকাইয়া দেখছি। আফুরারে দেইখা মায়া লাগছিল, তাই আর কিছু কই নাই কাউকে। আব্রাহাম বলল, তোমার আপুর কাছে কাঁধে কি কোনো ব্যাগ ছিল? ছেলেটা চট করে বলল, ছিল তো, সুন্দর একখানা ছোট ব্যাগ। আব্রাহাম হাসলো সে কথা শুনে। বলল, তুমি কি মাফিয়া হবে? আমাদের মতো ভালোর জন্য কাজ করবে, এসব খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে চাও? ছেলেটা চমকে উঠে বলল, আপনি মাফিয়া? আব্রাহাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ছেলেটা খুশি হয়ে বলল, আমি হমু, আমারে লইয়া যান। আব্রাহাম বলল, আসো। তারপর আরহানকে বলল, ওদ্রির ফোনের লাস্ট লোকেশন বের কর। বলেই বেরিয়ে গেল গোডাউন থেকে। গাড়িতে গিয়ে বসলো সবাই। আরহান লোকেশন বের করে সেন্ড করলো আব্রাহামকে। লোকেশনটা মূলত একটা হোটেলের, দ্য রয়্যাল হোটেল। দুজনেই গাড়ি নিয়ে ছুটলো সেদিকে। সানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সোফার পাশে। সোফায় বসে আছে একটা শ্যামবর্ণের মেয়ে। বোরকার হিজাবের আড়ালে ঢাকা পড়েছে তার চুল। কিছুক্ষণ আগে কলিং বেল বাজার শব্দে ছানা এসে দরজা খুলে দেয়। ইদানিং সে চুপচাপ থাকে, সব সময় রুম থেকে প্রয়োজন ছাড়া বের হয় না। রুদ্রর সামনেও আসে না তেমন একটা। উদাস চোখে দরজা খুলে তাকাতেই দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে তার কোলে একটা মেয়ে, চোখ বন্ধ করে পড়ে আছে। তা দেখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি রুদ্র ভাই? রুদ্র শান্ত চোখে তাকিয়ে বলল, সামনে থেকে সর, এটা ওদ্রি। কথাটা শুনে অটোমেটিক্যালি সানা পিছিয়ে গেল কয়েক পা। বুকের ভেতর ব্যথাটাও মাথা চাড়া দিয়ে উঠে নিজের অস্তিত্বের অজানা জানান দিল। চোখে অশ্রু ভিড় করলো সানার। সে এক পা দুপা করে পিছিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজাটা লাগিয়ে দিয়ে বসে পড়ল দেয়াল ঘেঁষে। দুহাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল সে। বিড়বিড় করে বলল, রুদ্র ভাই, খুব কি ক্ষতি হতো তুমি আমার হলে? আমি কি এতটাই অযোগ্য? আমাকে কি একটুও ভালোবাসা যেত না? একটু মানিয়ে নিয়েও কি থাকতে পারতে না আমার সাথে? কেন রুদ্র ভাই, কেন তুমি আমার হলে না? কেন? রুদ্র 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 ওদ্রিকে সোফায় ফেলে দিল, যেন কোনো ময়লা আবর্জনাকে নিজের শরীর থেকে ছিটকে ফেলে দিয়েছে। এই মেয়েটার মুখ দেখলেই আব্রাহামের বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায় তার। ইদানিং ছানা রুদ্রকে অবহেলা করছে। মেয়েটা সবসময় দরজা লাগিয়ে থাকে। রুদ্র ডাকলেও সহজে আসে না। যখন আসে, চোখে মুখে লেগে থাকা কান্নার ছাপটা দেখে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয় রুদ্রর।
সানা আগের মতো রুদ্রর আশেপাশে ঘুরঘুর করছে না, তাকে হাসানোর চেষ্টা করছে না, কানের নিচে বক বক করে না, তার দিকে মুগ্ধ হয়ে তাকায় না, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় না। এসবের কারণে রুদ্রের ভেতরটা ব্যথিত হচ্ছে খুব। সে এতটুকু তো বুঝতে পেরেছে অদ্রিকে ছাড়া সে বেঁচে আছে, হাসছে কারণ তার কাছে সানা ছিল, একটা আগলে রাখার মানুষ ছিল। কিন্তু সানাকে ছাড়া সে বাঁচবে না কিছুতেই, মনে শান্তি পাচ্ছে না। হাসা তো দূরের কথা, তবে কি অদ্রির প্রতি যা ছিল তা শুধুই আবেগ, নিছক মোহনা পাওয়ায়। ফলে তার অসুস্থ মস্তিষ্কের সৃষ্টির জেদ, যা সানাকে মিস করতে ভুলে গেছে রুদ্র। হবে হয়তো, জানে না সে। সানাই তো তার হৃদয়ের প্রথম অনুভূতি ছিল, যেটাকে সে আবেগ ভেবে বাতাসে উড়িয়ে দিয়েছে। মনে লুকানো অবহেলিত অনুভূতিটা বুঝি সানার সান্নিধ্য পেয়ে আবারও ফুলে ফেঁপে মাথা চাড়া দিয়ে উঠল। রুদ্র এগিয়ে গেল সানার রুমের দিকে। সে নিশ্চিত মেয়েটা এখন কাঁদছে। রুদ্র দরজায় ধাক্কা দিয়ে বলল, সানা, সানা দরজাটা খোল। কোনো সাড়া শব্দ না পেয়ে ভয় পেল রুদ্র। সে পকেট হাতুড়ে রুমের চাবি বের করে দরজা খুলে পাশে তাকাতেই দেখলো সানার হাতে ধারালো ছুরি। সানা যখনই ছুরিটা বা হাতের শিরায় বসিয়ে দিতে নিল, তখনই রুদ্র দৌড়ে গিয়ে সানার হাত চেপে ধরে ধমকে বলে উঠল, পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? সানা অশ্রু চোখে তাকালো রুদ্রর দিকে, ডুকরে কেঁদে উঠে বলল, ছাড়ো, তুমি ছাড়ো, ধরবে না আমাকে, আমি বাঁচতে চাই না, আমাকে একটা শান্তির ঘুম দাও, যাও, তুমি তোমার রুদ্রের কাছে যাও। রুদ্রর বুকের ভেতর মরচট দিয়ে উঠল ছানার কথা শুনে। সে দু হাতে ছানার মাথাটা চেপে ধরল নিজের বুকের সাথে, চুলের মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, শান্ত হ ছানা, প্লিজ শান্ত হ, পাগলামি বন্ধ কর প্লিজ। তুই এটা কি করতে নিচ্ছিলি ছানা? আমার কথা একটাবার ভাবলি না? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল? রুদ্রর কথাটা শুনে সানা কিছুটা শান্ত হলো। শরীরের সম্পর্ক ভার ছেড়ে দিল রুদ্রের বুকের উপর। অভিমানী কণ্ঠে বলল, ছাড়ো। রুদ্রর খেয়াল হলো সে এতক্ষণ কি করছিল। সে অবাক হয়ে ভাবল, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো অদ্রিকে ভালোবাসি, তাহলে তাহলে সানার জন্য এই অনুভূতির নাম কি? যাই হোক না কেন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, এক মুহূর্তও না। সানা এক ধাক্কায় রুদ্রকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে, আমি কালকেই চলে যাব আমেরিকায়, তুমি এখানেই অদ্রিকে বিয়ে করে সংসার করো। রুদ্র কিছু বলবে তার মাঝেই ভেসে আসে একটা মেয়েলি চিৎকার। দুজনেই চমকে গিয়ে দৌড়ে যায় বাইরে। বর্তমান। আমি চোখ পিট পিট করে তাকাতেই চোখের সামনে সাদা ছাদ ভেসে উঠল। চারপাশে তাকাতেই সব কিছু অপরিচিত ঠেকলো আমার কাছে। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল কেউ একজন আমার মুখে কিছু একটা চেপে ধরেছিল। সাথে সাথে দুনিয়া অন্ধকার হয়ে যায় আমার। ভয়ে চিৎকার করে উঠলাম আমি। তখনই দৌড়ে এলো একটা ছেলে আর একটা মেয়ে। ওদের দেখে ভয়ে সামনের টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবে না, আমি মিসেস ফারহান আব্রাহাম শেখ। আমার হাজব্যান্ড জানতে পারলে আপনাদের খুন করে নদীতে ভাসিয়ে দিবে, ভুলেও কাছে আসবেন না আমার। অদ্রির কথা শুনে যেন সানার মাথায় ছোটোখাটো একটা বাজ পড়ল।
সে অবাক হয়ে এগিয়ে যেতে নিলেই অদ্রি আবারও চেঁচিয়ে উঠে বলল, খুন করে ফেলবো, কাছে আসবেন না আমার। সানা কয়েক কদম পেছিয়ে এসে বলল, ওকে ওকে রিল্যাক্স, তোমার কাছে আসবে না কেউ, ভয় পেও না, আমরা তোমার কিছুই করব না, তাই না রুদ্র ভাই? কথাটা বলেই সানা তাকালো রুদ্রর দিকে। রুদ্র বিরক্তি চোখে তাকিয়ে আছে অদ্রির দিকে। অদ্রির এসব মেলোড্রামা তার কাছে বিরক্তিকর লাগছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে। সানার কথায় রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আবারও কলিং বেল বেজে উঠল। রুদ্র বিরক্ত ভঙ্গিতে দরজা খুলে দিতেই কে একজন তার মুখে জোরে একটা ঘুষি মারল। ফলে রুদ্র পিছিয়ে গেল কয়েক পা। আব্রাহাম রাগে হিংস্র হয়ে গেছে। সে এগিয়ে গিয়ে কলার চেপে ধরে বলল, হু আর ইউ ব্লাডি ব্লাস্টার। আর কিছু বলার আগেই স্তব্ধ হলো আব্রাহাম। পেছন থেকে আরহান বলে উঠল, রুদ্র ভাইয়া। আব্রাহাম রুদ্র কলার ছেড়ে দিয়ে অবাক কণ্ঠে বলল, অদ্রিকে তুই কেন? ওকে তুই কিভাবে চিনিস? রুদ্র বা হাতে ঠোঁটের কোণের রক্ত মুছে দিয়ে বলল, এটাকে নিয়ে বিদায় হ। হঠাৎ সামনে আব্রাহামকে দেখতে পেয়ে সব ভয় কেটে গেল আমার। আমি দৌড়ে গিয়ে ওনার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লাম। দুহাতে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠে বললাম, আব্রাহাম আপনি কোথায় ছিলেন? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? ওরা আমাকে কিডন্যাপ করেছে কেন? আমি কি করেছি আব্রাহাম? আমার ভয় করছিল আব্রাহাম। আব্রাহাম নিজের বুকের মাঝে অদ্রিকে পেয়ে দুনিয়া ভুলল। যেন দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল ছোট দেহটাকে অদ্রির কাঁধে। ঠোঁট চেপে জোরে জোরে শ্বাস ফেলল। এতক্ষণে তার মনের ভয়টা কেটেছে। ভেতরটা হালকা হালকা লাগছে। অদ্রির অভিমানী অভিযোগগুলো শুনে নিজের বুক থেকে অদ্রির মাথাটা তুলে চোখে মুখে অজস্র চুমু খেতে কপালে কপাল ঠেকিয়ে বলল, ভয় পেও না জান, আমি আছি তো। আমি থাকতে তোমার কিছু হতে দিব না বউজান। দেখি কাঁদে না আর। ওনার এমন নরম কণ্ঠে কিছুটা শান্ত হলাম আমি। চোখ পিট পিট করে ওনার দিকে তাকাতেই মনে হলো একটুর জন্য এই মানুষটাকে হারিয়ে ফেলতাম আমি। ওনাকে হারানোর ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি কোনো কিছু না ভেবেই ওনার গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। হঠাৎ অদ্রির এমন ছোঁয়া পেয়ে বেসামাল হলো আব্রাহাম। বাকি সব কিছু ভুলে দুহাতে জড়িয়ে ধরলো অদ্রির কোমর। অদ্রির সাথে তালে তাল মিলালো নিজ উদ্যোগে। আব্রাহাম আর অদ্রির এমন গদগদ টাইপের রোমান্স দেখে আরহান জলদি করে চোখ চেপে ধরলো শাকিরার। নিজেও ঘুরে তাকালো অন্যদিকে। আমেরিকায় বড় হওয়া রুদ্রের সবে তেমন একটা ফ্যাক্ট পড়ল না। সে বিরক্ত চোখে তাকালো পাশে। সানাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রাগে চোয়াল শক্ত হলো তার। এক ঝটকা মেরে ছানাকে ঘুরিয়ে নিল অন্যদিকে। কিছুক্ষণ পর আরহান চেঁচিয়ে বলল, ফারহান ভাই হয়নি তোমার? বাড়িতে গিয়েও তো অনেক রোমান্স করতে পারবে। ভাবিকে ছাড়ো এখন। তোমাদের এসব দেখে আমার গাধিটা পেকে গেছে। আরহানের চিৎকারে হুঁশ ফিরল আমার। ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার সকলের সামনে এভাবে। ছি ছি। আব্রাহাম বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে সামনে তাকাতেই রুদ্র বলল, এটা আমার
রুম তোদের পার্সোনাল বেডরুম না, সো গেট আউট। আব্রাহাম ধূপধাপ পা ফেলে এগিয়ে গেলে রাগে ধাক্কা দিল রুদ্রর বুকে। ধমকে উঠে বলল, কোথাও যাব না আমি। কি করবি তুই? বেশি ভাব দেখাবি না আমাকে। কি হয়েছে খোলাখুলি বল, নয়তো আজকে রক্তারক্তি হয়ে যাবে। রুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে আব্রাহামের বুকে ধাক্কা দিয়ে বলল, নাটক করছিস তুই আমার সাথে? বল কেন করছিস এভাবে? আমার বিশ্বাস ভেঙে আমাকে ছেড়ে চলে গেলি, এখন এসেছিস প্রশ্ন করতে? বেরিয়ে যা। আই সেড গেট আউট। আব্রাহাম রাগলো না আর এগিয়ে গিয়ে জাপটে ধরে রুদ্রকে কাতর স্বরে বলে, ভাই আমার, রাগিস না প্লিজ, ঠান্ডা মাথায় কথা বলি আমরা। তোর কসম আমি কিছু করিনি। এতদিনের বন্ধুত্ব আমাদের, তুই আমাকে চিনিস না। রুদ্র শান্ত হলো কিছুটা। আব্রাহামকে ছাড়িয়ে নিতে চাইলো, তবে পারল না মোটেও। ব্যর্থ হয়ে চোখ বন্ধ করে নিল। বুকের ভেতর অজস্র যন্ত্রণা হচ্ছে তার। আব্রাহামকে সে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তারও ইচ্ছে করছে আব্রাহামকে বিশ্বাস করতে। রুদ্র আর রাগ ধরে রাখতে পারল না, দুহাতে জড়িয়ে ধরলো প্রাণপ্রিয় বন্ধুকে। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।